রেকর্ডিং। আমাকে পার্সোনালি পাঠিয়েছো তো পিডিএফটা? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, লাস্ট আমরা লস অফ মোশনে যখন ইয়ে পড়েছিলাম, কি বলে, ফ্রিকশন আর ইউনিফর্ম সার্কুলার মোশন, ওইগুলো না মাথায় রাখবে, হ্যাঁ, কারণ ওইগুলো মাথায় না থাকলে এইগুলো করতে অসুবিধা হবে। কারোর সিলেবাসের পরীক্ষায় রোটেশনাল মোশন বলে আলাদা কিছু আছে? মানে পরীক্ষায়, সামনে যে পরীক্ষাটা, কারণ রোটেশনাল মোশন একটা বিশাল বড় চ্যাপ্টার, অনেক কিছু রয়েছে। বাট শুভজ্যোতিদের গ্র্যাভিটেশন আছে বলে আমি আজকে গ্র্যাভিটেশন শুরু করছি। আচ্ছা, গ্র্যাভিটেশন লাস্ট আমি কেপলারস ল অব্দি বুঝিয়েছিলাম, বাট আজকে দেখছি এখান থেকে বোঝাবো আমি। হুম, ফার্স্ট অফ অল, হোয়াট ইজ গ্র্যাভিটি বা হোয়াট ইজ গ্র্যাভিটেশন? ইট ইজ দ্য ফোর্স with which our earth pulls us towards it. স্যার আমার ট্যাবে চার্জ শেষ, আমি 2 মিনিটের মধ্যে বাবার ফোন থেকে জয়েন করছি। So gravity is the force with which our earth pulls towards it, ঠিক আছে? অথবা সিম্পল টার্মস মানে গ্র্যাভিটেশন না, এটা অনেক ভাবে বলা যেতে পারে। বাট মানে গ্র্যাভিটেশন হচ্ছে দুটো অবজেক্ট, এই যে ইউনিভার্স রয়েছে, আমরা ধরে নাও আমাদের ইমাজিন করো এই এই গোটা ইউনিভার্সে সব জিনিসের মধ্যে গ্র্যাভিটি রয়েছে, মানে সবাই সবাইকে একে অপরের দিকে পুল করছে। তো এটা ডেফিনেশনে যদি বলো, তাহলে বলতে পারো ইট ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, ইট ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন between any two object, considering that it has mass, ঠিক আছে? এবার গ্র্যাভিটেশন বলা হয় পুল ফোর্সটাকে। এবার আর্থ যে কেসটা, আর্থের কেসকে বলা হয় গ্র্যাভিটি। মানে gravity is a special kind of force or the special case of gravitation with which the earth pulls us towards its center. কি মেসেজ করছি? ওকে, এবার দেখো, আমাদের ধরো না একটা সার্টেন লেভেল, যদি ধরো, মানে এই যে এটা একটা ফ্লোর, ঠিক আছে, এটা ফ্লোর লেভেল। এবার এখন যদি একটা পেনকে এই পয়েন্ট থেকে ছেড়ে দাও, ও কি হবে? ও একদম সোজা নিচে পড়ে যাবে ধাপ করে, তাই তো? এটাকে এই কনসিডারে মানে এই ফেনোমেননটাকে বলা হয় ফ্রি ফল। ওকে, এটাকে বলা হয় ফ্রি ফল। এবার যখন একটা জিনিস পড়ছে, এর তো একটা মাস রয়েছে এম, এবারে নিচের দিকে যাচ্ছে উইথ আ ভেলোসিটি ভি। এবার ভেলোসিটিটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে ইনক্রিজিং অর্ডারে। তো এইটা নিশ্চয়ই একটা অ্যাক্সেলারেশন থাকবে, সেই অ্যাক্সেলারেশনটা আমরা বলি জি। জিটাকে, যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন
ডিউ টু গ্র্যাভিটি। ওকে, এবার ফ্রি ফল কাকে বলে? ফ্রি ফল এক্ষুনি বললাম যে একটা বডি, সে একদম একটা হাইটে রয়েছে, সার্টেন হাইট, ও শুধুমাত্র আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি নিচে পড়ছে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো ফ্রি ফল। আর যেই অ্যাক্সেলারেশনটা নিয়েও পড়ছে সেটাকে বলবো আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বোঝা গেল এই পার্টটা? এবার একটা খুব বড় ফ্যাক্টর নিয়ে কথা বলবো, যেটা নিয়ে সবাই খুব কনসার্ন, সেটা হচ্ছে ওয়েট। এবার 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 হোয়াট ইজ ওয়েট? ওয়েটটা মানে কি? এই যে এখন হয়তো সাহিল খুব টেনশনে পড়ে যাবে যে ওর হয়তো অনেক ওয়েট বেশি, বা এখন শুভজ্যোতি টেনশনে পড়ে যাবে যে ওর যদি এখন কোনো মেয়ে বন্ধু হয়, সে খুব হেভি ওয়েট হলে তাকে কি করে কোলে তুলবে। এইসব চিন্তাধারা চলবে তোমাদের মনের মধ্যে। হয়তো অয়ন্তিকা খুব চাপে পড়ে যাবে, ওর এখন যদি খুব ওয়েট গেইন করে, দেখা যাবে ও ও ও ভার্টিক্যালি লম্বা হচ্ছিল, তারপরে দেখা যাবে ও হরিজন্টালি ফুলতে থাকছে। এবার ওয়েট গেইন যেটা বলছি, বাট ওয়েট জিনিসটা কি? হোয়াট ইজ ওয়েট? ওয়েট মানে হচ্ছে মাস আর গ্র্যাভিটির প্রোডাক্ট। মাস কি? মাস হচ্ছে দ্য ম্যাটার অকুপাইড বাই আ বডি, সেটা তার মাস। এবার এর সাথে আমরা যদি গ্র্যাভিটিকে গুণ করে দিই, বা গ্র্যাভিটেশনাল ভিডিও যেটা, এ এক সেকেন্ড দাঁড়াও, একটা ফোন আসছে, সাইলেন্ট। হ্যাঁ, হ্যাঁ, কি বললাম, গ্র্যাভিটেশনাল পুল যেটা আর্থে, বা গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, সেটাকে যদি মাল্টিপ্লাই করে দিই আমরা, তাহলে আমরা পেয়ে যাবো ওয়েট। সো ওয়েট অফ আ বডি is a measure of the gravitational pull exerted by the earth or any other planet. তার মানে আজকে যদি আমি বলি যে আমার ওয়েট হলো 85 কিলোগ্রাম, এই কিলোগ্রাম মানে 85 কিলোগ্রাম মানেই কিন্তু আমার ওজন 85 কেজি, বা আমার মধ্যে মাস 85 কেজি রয়েছে তা নয়। মাসকে যেমন জি এর সাথে, আর জি এর এক্সপেরিমেন্টাল ভ্যালু দেখা গেছে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাদের স্কুলে সিম্পল পেন্ডুলামের প্র্যাকটিক্যাল করিয়েছে? কি ব্যাপার, আছো তো তোমরা? হ্যাঁ স্যার, করিয়েছে কিন্তু যাইনি, মাইন্ডে করে যাইনি। সিম্পল পেন্ডুলামের যখন প্র্যাকটিক্যালটা করবে, তখন দেখতে পারবে যে জি এর ভ্যালুটা কারোর বেরোচ্ছে 9.8, কারোর বেরোচ্ছে 9.6, কারোর বেরোচ্ছে 9.5, কারোর 8.7 বেরোচ্ছে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এর কি বলবো, কাইন্ড অফ নিয়ম, যে যতবার তুমি ট্রাই করবে তত আলাদা আলাদা রেজাল্ট পাবে। ওকে, এবার এই ওয়েট জিনিসটা কি অ্যাকচুয়ালি? দেখো, একটা প্ল্যানেট আর্থ রয়েছে আমাদের এখানে, এখানে আমি দাঁড়িয়ে আছি। এবার আর্থ আমাকে যে ফোর্সটা দিয়ে ও নিচের দিকে টানছে, এবার এই পুলটা ডিফারেন্ট প্ল্যানেটস এ ডিফারেন্ট ভাবে। এটা ধরো না আমাদের মুন, আমি আবার মুনে গেলাম, মুনে গেলে কি হয়, আমার যে ওয়েট হবে, মানে ওয়েট অন দ্য, আরে মিজান কি হিরোর মতো क्या লাগতেছে लगा দেখে, के बैठ के पढ़ो না স্যার। একদম হিরো হিরো, হেডফোন পরে না ঢুকছে। না, আমি জাস্ট টিউশন থেকে ফিরেছি তো এখনই হয়েছে। ও ঠিক আছে। তো এটা আমাদের আর্থ, এটা আমাদের মুন। এর ওয়েট অন আর্থ কি হয়, 1/6 অফ ওয়েট, উল্টো বলছি, সরি, ওয়েট অন মুন ইকুয়ালস টু 1/6 অফ ওয়েট অন আর্থ। এটা একটা ছোটবেলা থেকে পড়ে আসছি যে আমাদের চাঁদে গেলে ওজন কমে যায়,
মাস কিন্তু কমেনি, মাস কমছে না, আমাদের কিন্তু ওয়েটটা কমে যাচ্ছে। মানে দ্য ফোর্স উইথ উইচ আর্থ ইজ পুলিং অর মুন ইজ পুলিং আওয়ার বডি। নিজাম কোথায় গেছিলাম? এই এবার দেখো, আমি এবার কিছু টাইপস অফ ফোর্সেস নিয়ে আলোচনা করবো। there are four classes of forces, মানে আমরা ফোর্স কে না চারটে ক্লাসে ভাগ করি। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সেস, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক, একটা হচ্ছে স্ট্রং ফোর্স, একটা হচ্ছে উইক ফোর্স। তোমরা কেমিস্ট্রিতে পড়েছো তো লন্ডন ফোর্সেস, তারপর আর কি সব বলে জানো কেমিস্ট্রিতে, ভুলে গেলাম, পড়েছো? না, আচ্ছা, পড়বে তাহলে, আজ नहीं तो कल तुम लोग को पढ़ना ही पड़ेगा। এবার আমাদের এইগুলো নিয়ে কনসার্ন নয়, আমাদের শুধু এইটা নিয়ে কনসার্ন, গ্র্যাভিটেশনাল ফোর্স। বাট গ্র্যাভিটেশনাল ফোর্সেস জানার আগে আমাকে অনেক কিছু টার্মস জানতে হবে, সেগুলো আমরা নিয়ে আলোচনা করলাম। আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জানলাম, আমরা গ্র্যাভিটেশন কাকে বলে সেটা জানলাম, আমরা গ্র্যাভিটি কাকে বলে জানলাম, আমরা ওয়েট কাকে বলে সেটা জানলাম। এবার আমাকে সাহিল বলবে যে ওয়েট ভেক্টর কোয়ান্টিটি না স্কেলার কোয়ান্টিটি, বলো তো? স্যার ওয়েট স্কেলার কোয়ান্টিটি। ওয়েট স্কেলার কোয়ান্টিটি? না এক মিনিট স্যার, ভাবতে হয়, সব জিনিস ভাবতে হয়। সে তো আমিও জানি ভাবতে হয়, আমি একটু আগে, আচ্ছা তুমি আমাকে অ্যানসার। ভেক্টর কোয়ান্টিটি চোখ বন্ধ করে। হ্যাঁ, কেন কেন? ও কেন 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 এইটা দেখো, এই ইকুয়েশনটা দেখো, চেনা? স্যার ওই তো উপরে, ওই তো ডাব্লুর উপরে ভেক্টর লাগানো আছে, দেখো স্যার। এক্ষুনি আমি যদি সাহিলের মাথায় ভেক্টর লাগিয়ে দিই তাহলে কি সাহিল যে ভেক্টর কোয়ান্টিটি হয়ে যাবে? এই ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা দেখো, কিছু মনে পড়ছে এই ইকুয়েশনটা? ভেক্টর মাল্টিপ্লিকেশন, আমি তো বলেছিলাম যে ভেক্টর মাল্টিপ্লিকেশনের ফার্স্ট পয়েন্টে ছিল যে যখন আমরা একটা থার্ড মানে একটা অন্য ভেক্টরকে, আমরা যখন একটা ভেক্টরকে একটা র্যান্ডম ভেক্টরকে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি দিয়ে বা স্কেলার ম্যাগনিটিউড দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে ওই ভেক্টরটার ম্যাগনিটিউডটা বেড়ে যাবে, তখন আমরা ওটাকে ইটসেলফ একটা আলাদা ভেক্টর বলতে পারি। এখানে কি হচ্ছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির সাথে মাসটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, ওয়েট পেয়ে যাচ্ছি আমরা। স্যার আরেকবার বলবেন? হ্যাঁ বলছি, যখন আমরা একটা ভেক্টরকে স্কেলার কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করি, ভেক্টরটা কি হয়ে যায়, ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে যায়, তাই তো? ম্যাগনিটিউড চেঞ্জ হলে, ম্যাগনিটিউডটা চেঞ্জ হলে আমরা বলতে পারি তো ওটা অন্য একটা ভেক্টর যার ম্যাগনিটিউডটা আগেরটার থেকে একটু বেশি বড়। সিমিলারলি জিটা তো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির সাথে আমরা মাসকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি, ওয়েট পাচ্ছি। আর ওয়েটটাই হচ্ছে আমাদের কেজিতে, যেটা মানে কেজিতে বলি আমরা ঠিকই আমাদের ওয়েট, কারণ কেজি হচ্ছে মানে কি বলবো, মানে আমাদের বুঝতে সুবিধা হয় ওটা। এইবার স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, বলো। ওই যে কালকে তুমি বললে না, ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ফ্রম নিউটনস ল অফ মোশন, হ্যাঁ ওই 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 ডেরিভেশনটা কি যেটা তুমি এক্সামে দিয়েছিলে রিসেন্ট যে টেস্টটা, ওইটা তো? হ্যাঁ হ্যাঁ, আরে ক্লাসেও দেখবে, আমি ক্লাস ভিডিওতেও বলেছিলাম ওইটা। মুখস্থ করে নিয়েছি স্যার। মুখস্থ করলে হবে, থোড়াই বুঝতে হবে।
ও বুঝে হয়ে একটু একটু বুঝে বুঝে করে নিয়েছি। একটু একটু নয়, তুমি না বুঝে করলে এখন হয়তো পেরে যাবে, পরে গিয়ে ধাক্কা খাবে। বুঝতে হবে, আমি দরকার পড়লে আবার বোঝাবো, বাট সময়টা নেই না, সেটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, এবার আমরা জানবো যে নিউটন এখন সব জায়গাতেই পাবে তোমরা। নিউটনস ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। নিউটন কি বলেছিল? নিউটন বলেছিল যে আমাদের মুন যেটা, ওটা আর্থের অরবিটে একটা গোল গোল চক্কর কাটে, তাই তো? নাও আমরা এই অরবিটের যে রেডিয়াসটা, মানে এই যে সার্কুলার রেডিয়াসটা, এটা আর্থ ধরে নাও, এটা ধরে ধরে নাও এটা আর্থ নয়, বাদ দাও, ধরে নাও এটা আর্থ, এটা মুন এই এই রাস্তায় চক্কর কাটছে এই সার্কুলার পাথে। তো এখান থেকে এই যে রেডিয়াসটা, সেটার লেন্থ হচ্ছে 3.84 ইন্টু 10⁸ মিটার, radius of the circular orbit of moon revolving around the sun, around the earth. ওকে, টাইম পিরিয়ডটা কত? টাইম পিরিয়ডটা ও দেখলো গুনে 27.3 ডেজ। আর তোমরা বলবে স্যার এটা কি করে গুনলো? আমরা পূর্ণিমা অমাবস্যা জানি তো সবাই, কি জানো তো তোমরা? হ্যাঁ স্যার। এবার বলবে না স্যার এটা তুমি কি করলে এইখানটা? আমি ডেজটাকে সেকেন্ডে ট্রান্সফার করলাম। therefore velocity of moon চাঁদ, চাঁদ মেরা দিল চাঁদনি হো তুম। তো আমরা চাঁদকে নিয়ে ক্যালকুলেশন করব। আচ্ছা, ভেলোসিটি মানে কি? ডিস্টেন্স বাই টাইম। এবার ডিস্টেন্স মানে কি? মুন যতটা ডিস্টেন্স কভার করছে, মুন কোন ডিস্টেন্স কভার করছে? মুন তো এই পুরো সার্কুলার পাথটা কভার করছে, তাই না? আর সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা কি? 2πr বাই টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে হচ্ছে 27 ইন্টু 3 বা 27.3 ইন্টু 86400 সেকেন্ডস। আর আর এর ভ্যালুটা কত? আর এর ভ্যালুটা এইটা, এই যে লিখলাম এখানে। তো ভি ইকুয়ালস টু 2 ইন্টু পাই ইন্টু 3.84 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 27.3 ইন্টু 86400। এটা কি বার করছি আমি? এই যে জিনিসটা বার করছি, আমি বার করতে চাইছি যে মুনের ভেলোসিটি কত আমাদের আর্থের চক্কর কাটতে কাটতে, আর সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন অফ মুন বার করতে চাইছি আমি। ফার্স্টে এত দূর করো, করে কত ভেলোসিটি বেরোচ্ছে আমাকে একটু বলো তো, ক্যালকুলেট করে বলো ঝটপট। একটু ওয়েট করতে বললাম আমি। বলো হয়েছে, কত বেরোলো? হ্যালো, সবাই আছো তো আদৌ? ও আচ্ছা, না আমি মাইকই খুলিনি। হ্যাঁ, আমি একটু ওয়েট করতে বললাম তোমাদেরকে। আহ, কত বেরোলো ভ্যালু? স্যার 102293। অত লাগবে না, এটা 1.02 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। আমার 1022 × 90। ইন্টু 90?
না 0.90। এখান থেকে আগে জিরো কে এলিমিনেট করলেই তো হয়ে যায়, তারপর ওপর নিচে কেটে যাবে ওটা। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে কি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন মানে এসিসি। আচ্ছা, তো সবাই শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেন্টিমিটার অ্যাক্সেলারেশন হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এবার এটার ভ্যালু আর করে বলো ইউজিং দিস এন্ড আর। আর এর ভ্যালুটা আর এটার ভ্যালু ইউজ করে আমাকে বলো এটা কত বেরোচ্ছে, নিজেরা ক্যালকুলেশন করবে। তাহলে কত ভ্যালু বেরোলো? হ্যালো স্যার, কিছু বলছিলেন? হ্যাঁ, কত বেরোলো? স্যার 2.65 into 10 to the power 10। 2.72 ইন্টু আচ্ছা, ওটা রাউন্ড অফ, আচ্ছা হ্যাঁ ওটা রাউন্ড অফ করে হয়ে যাবে। হ্যাঁ, দেখো যখন যে ভ্যালুটা যেরাম ডেসিমাল অর্ডারে তোমাদেরকে প্রোভাইড করা থাকবে আর কোয়েশ্চেনে যদি মেনশন থাকে তবে রাউন্ড অফ করবে, আদারওয়াইজ করবে না। বাট যদি মেনশন করা থাকে যে রাউন্ড অফ করতে হবে তাহলে করতেই হবে। রাউন্ড অফ না করে অ্যান্সার দিয়ে দিলে কিন্তু নাম্বার দেবে না, 1 নম্বর কাটবে। স্যার 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 কি আমি বলছি কি ওরা কি মানে লেখা থাকবে রাউন্ড অফ দি ভ্যালু? না, বলবে হয়তো যে টু 3 সিগনিফিকেন্ট ফিগার্স, অথবা বলবে যে 4 সিগনিফিকেন্ট ফিগার্স, এরকম ভাবে বলা থাকবে। তোমার সিগনিফিকেন্ট ঠিক আছে। ফিগার্সটা মেনশন করে দেবে যে কত সিগনিফিকেন্ট ফিগার্স চাইছে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। কি গো অয়ন্তিকা, ক্যালকুলেশন করছো না, বসে আছো চুপচাপ? করছি। আচ্ছা, তো এবার দেখো এটা কার অ্যাক্সেলারেশনটা বেরোলো। এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন অফ দ্য মুন। সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন অফ দ্য মুন আর অ্যাক্সেলারেশন অ্যাট দ্য আর্থ সারফেস মানে জি, নর্মাল জি যেটা, ওটা কত? ওটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? এবার এই অ্যাক্সেলারেশন ডিউ টু মুন যেটা, বা অ্যাক্সেলারেশন অফ দ্য মুন যেটা, ওটা তো অনেক বেশি। কার থেকে? জি এর থেকে। তো নিউটন অ্যাজিউম করে নিল যে অ্যাক্সেলারেশন অফ দ্য ফলিং অবজেক্ট মানে কি বলবো, এই যে আমি এক্ষুনি বলছি যে এই যে ভ্যালুটা বেরোলো এসিসি যেটা, এসিসিটা অনেক বড় জি এর থেকে। তো নিউটন বুঝতে পারছে যে আমাদের আর্থে যে আমরা ফিল করছি ফ্রি ফলের সময় সেটা থেকে অনেক বেশি, মানে কি বলবো, অনেকই বেশি। কারণ তুমি নিজে চিন্তা করো না, আহ ও আমি তো এক সেকেন্ড, না আমি একটা পাওয়ার মেনশন করেছি, হ্যাঁ মেনশন করেছি। এই সবাই আছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই যে এদিকে দেখো এখানে পাওয়ারে কত আছে, 10⁻³ মানে কত? 2.72 ডিভাইডেড বাই 10⁻³ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর কোনটা বেশি, এসিসি বেশি না জি বেশি, কোনটা? স্যার জি। সাহিল, হ্যাঁ স্যার, তুমি আমাকে লিখছি বলো স্যার। এইখানে যে বোর্ডে লেখা এই জি এর ভ্যালুটা হ্যাঁ, বেশি না এই যে এসিসি লেখা এই এসিসির ভ্যালুটা বেশি? জি এর ভ্যালু বেশি। কি করে? 1 মিনিট। স্যার ওটা 103 নিচে। না 103 না, 10⁻³। আচ্ছা, 10 to the power। আরে বোকা ছেলে,
এই যে এখানে 9.8 দেওয়া, এটা 9.8, আর এটা কত 2.72 ডিভাইডেড বাই 10⁻³ ও 10⁻³ মানে কত 1000, তো একই নাম্বারটা ডেসিমালে রয়েছে 2.72, আবার 1000 দিয়ে ডিভাইড হলে তো ডেসিমালটা অনেক ছোট হয়ে যাবে, তাই না? মানে তো 0.00 9.8, তো 9.8টা তো বড়। অবভিয়াসলি বড়। আমি সেটাই তো তোমার থেকে জানতে চাইছি যে তুমি লজিক্যালি আমি বলছো না ক্যালকুলেট করতে বসে গেছি। কেন। ক্যালকুলেটর দেখে বলবে, বড় হচ্ছে। যেরকম টিচাররা দেখে বলে দিতে পারে যে কোন ছেলে পড়াশোনা করে আর কোন ছেলে পড়াশোনা না করে বাদ বাকি সবকিছু করে, সেরকম হচ্ছে আবার এখন বড় হচ্ছে দেখে বলতে হবে। তো এইটাই নিউটন বুঝতে পারছে যে এই যে এসিসিটা, এই যে এসিসি আর জি এর যদি একটা রেশিও বার করে, ও রেশিওটা বার করে দেখতে পাচ্ছে এই এসিসিটা ফার্স্ট অফ অল কার সাথে ডিপেন্ডেন্ট দেখো, এইখানটা আসো, এসিসি 1/r এর সাথে সমান, তাই তো? বা আর আর্থের রেডিয়াসের সাথে সমান, তাই না? এসিসি হচ্ছে 1/রেডিয়াস অফ দি আর্থের সাথে সমান। হ্যাঁ স্যার। ও এক সেকেন্ড, আমি ফর্মুলাটা মনে হয় ভুল লিখেছিলাম নাকি? ভি স্কোয়ার বাই স্যার আর, ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর, তো না ঠিকই তো আছে, হ্যাঁ 1/r/e ডিভাইডেড বাই আর ই বলছি, সরি সরি, এক সেকেন্ড কি হচ্ছে আমার নিজের মাথা গেছে, ইজি ক্যালকুলেশনটা একটু কঠিন করে দিচ্ছি। হ্যাঁ, তো নিউটন কি দেখলো? নিউটন দেখলো এই যে এসিসির মানে যে ভ্যালুটা, সেটাকে যদি আমরা একটা রেশিও বার করি, দ্যাট রেশিও উইল বি আর ই বাই আর। আর ই বাই আর মানে কি, আর ই বাই আর এর হোল স্কোয়ার যদি বলি আমরা। আর ইটা হচ্ছে এখানে রেডিয়াস অফ দি আর্থ। কারণ মাইক্রোফোন অন আছে, ইকো হচ্ছে। আর ইটা হচ্ছে রেডিয়াস অফ দি আর্থ। ওই ডায়াগ্রামটা কোথায় গেল? উপরে গেল, তাই তো? হ্যাঁ, আর ই যেটা সেটা হচ্ছে এই রেডিয়াস অফ দি আর্থ, মানে এই যে আর্থের ডিস্টেন্সটুকু। কালো পেন দিয়ে দেখাই, মানে আর্থ তো এটা, এই আর্থ থেকে এই কালো লাইনটা হচ্ছে আর ই, আর ই রেডিয়াস অফ দি আর্থ। আর এই বাদবাকি ডিস্টেন্স যেটা এই যে এইখান থেকে পুরো মুন অব্দি, এটা হচ্ছে আর। বোঝা গেল? এবার মুনের ভেলোসিটির কম্পোনেন্ট কোন দিকে হবে? ট্যানজেনশিয়ালি আউটওয়ার্ড ভি। অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট কোন দিকে হবে? মানে এসিসি যেটা, এ সিসি যেটা, ওটা হবে ইনওয়ার্ড, ভেতর দিকে হবে, টুয়ার্ডস দি আর্থ। এবার টুয়ার্ডস দি আর্থে কে কে রেজ হ্যান্ড করলো? কারো কিছু বলার থাকলে বলো, মাইক্রোফোনটা অন করে। হ্যালো, আরে রেসপন্স তো করো। স্যার দেখতে কিছু না পাচ্ছি না। স্যার। এইসব কি বলছো? স্যার ইজ গন ফন কি এগুলো? অত তাড়াতাড়ি মরিনি গো। অত তাড়াতাড়ি তোমাদের এই ছাড়বো না গো, চাপ নেই। দেখো দেখো, আরে আবার কে মেসেজ করে? এই কিছু বলার থাকলে বলো, আমি দেখতে পাচ্ছি না। তোমরাই তো দেখছো স্ক্রিনটা। এই মিনিমাইজ করে দিলে তোমাদেরকে আমি কোথা থেকে দেখবো? আমি তো স্ক্রিন দেখছি এখানে। দেখো আবার কে এ করছে, রেজ হ্যান্ড করলো। স্যার আমি বলছিলাম তুমি চলে গেছো। হ্যাঁ, আচ্ছা। এই কিছু বলার থাকলে মাইকটা আনমিউট করবে। তো দেখো, আর ই বাই আর এর একটা হোল স্কোয়ার। এবার নিউটন ক্যালকুলেট করলো, ও নিজের টাইমে ক্যালকুলেশন করছে, হ্যাঁ তখন অত শত মানে কি বলবো, সায়েন্স সবে উন্নত হচ্ছে। ও নিজের টাইমে ক্যালকুলেট করে দেখছে যে এইটা আসছে 1/60 সমান 1/60। তো এখান থেকে এসি ভ্যালু যেটা, মানে এইটাকে আমি ধরে নিয়েছি ছোট হাতের এসি লিখলাম।
এসির ভ্যালুটা পেলো 2.72 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড স্কোয়ার। মানে এই ভ্যালুটা পেলো প্র্যাকটিক্যাল মানে অ্যাজাম্পশনস নিয়ে, আর এই ভ্যালুটা পেলো হচ্ছে এই ফর্মুলাটা থেকে, এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা থেকে। ঠিক আছে, এবার এইটা কেন করতে গেল মন দিয়ে শুনবে, হ্যাঁ, যদি কারোর বুঝতে অসুবিধা হয় বলবে, আমি আবার বোঝাবো। ও এইটা করতে গেল কারণ ও চেক করতে চাইছে যে অ্যাক্সেলারেশনটা কার উপর ডিপেন্ড করছে। তখন ও মানে দেখলো ক্যালকুলেশন করে যে এই পুরো আর্গুমেন্ট যেটা, পুরো যে ক্যালকুলেশনের পার্টটা, ইট রিলাইজ অন, মানে আমরা ফার্স্টে আর্গুমেন্টটা শুরু করলাম কি দিয়ে, এইটা দিয়ে, এই সেন্টিমিটার অ্যাক্সেলারেশন, এই যেখানে লিখেছি আমি। তো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা কার উপর ডিপেন্ড করছে? ইট ডিপেন্ডস ইনভার্সলি অন রেডিয়াস তার স্কোয়ার। তার মানে কি ইনভার্স স্কোয়ার ল। সবার বুঝতে অসুবিধা হয়েছে তাই তো? যাদের যাদের বুঝতে অসুবিধা হয়েছে হাত তোলা দেখি। হ্যাঁ, সবার বুঝতে অসুবিধা হয়েছে নাকি? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এক কাজ করো, করো, বলে দিচ্ছি, এই যে থাম ডাউনটা দাও, থামস ডাউন। বুঝতে যদি অসুবিধা হয় থাম ডাউন দাও। মিজান বোঝেনি, আর কে বোঝেনি? সাহিল বোঝেনি, শুভজ্যোতি বুঝেছে, অনন্তিকা বুঝেছে। আচ্ছা, দেখো আমি আবার বলছি, আমরা এই এক্সপেরিমেন্টটা কি করতে চাইছি? আমরা নিউটনের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন বার করতে চাইছি। ঠিক আছে, নিউটনের গ্র্যাভিটেশন ল বার করার জন্য ও কি করছে, ও প্ল্যানেটারি স্টাডি করছে যে আর্থে আমাদের ওজন এত, আর মুন এত অ্যাক্সেলারেশন নিয়ে, মানে মুন এত রেডিয়াস দূর আমাদের থেকে। এবার তুমি হয়তো জিজ্ঞেস করবে স্যার মাপলো কি করে? বলো অনেক ক্যালকুলেশন করে ওই স্টার আর এর ডিস্টেন্স মেপে, দেন নানান রকম ফ্যাক্টরস দিয়ে একটা মেজারমেন্ট করেছে, দেখেছে রেডিয়াস হচ্ছে এত। স্যার ওরা স্টার ডিস্টেন্স কি করে মেপেছে? ইয়ে সেক্সটেন্স, সেক্সটেন্স বলে ওটাকে, ইনস্ট্রুমেন্টটা হ্যাঁ হ্যাঁ ট্রিগোনোমেট্রি দিয়ে। পড়েছি, ইংলিশে পড়েছি। হ্যাঁ, ট্রিগোনোমেট্রি দিয়ে। ট্রিগোনোমেট্রি। এবার এবার নিউটন ক্যালকুলেট করে দেখলো যে ওর থেকে যে রেডিয়াস অফ দি আর্থের যে দূরত্বটা, মানে কত দূরে রয়েছে, বা অরবিট যেটা, এই অরবিটের যে দূরত্বটা সেটা হচ্ছে এত, মানে ডিস্টেন্স অফ দ্য অরবিট। এবার এত ডিস্টেন্সে অরবিটটা যেহেতু রয়েছে, ও ও একটা টাইম পিরিয়ড মেজারমেন্ট করলো, টাইম পিরিয়ড পেয়ে গেল, ডিস্টেন্স পেয়ে গেল, ভেলোসিটি বার করলো। কার ভেলোসিটি? যেই ভেলোসিটি নিয়ে মুন আমাদের গোল 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 ঘুরছে চারিদিকে, সেই ভেলোসিটিটা। দেন সেই ভেলোসিটিটাকে পুট করে ও সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বার করলো। এবার সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ফর্মুলা আমরা আগে শিখেছি ইউনিফর্ম সার্কুলার মোশন চ্যাপ্টারে। ওইখান থেকে দেখলো যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ভ্যালু এটা বেরোচ্ছে। দেন আমাদের প্ল্যানেট আর্থের ওপর বসে ও জি এর ভ্যালু ক্যালকুলেশন করলো। জি এর ভ্যালুটা ক্যালকুলেট করার পর দেখলো যে এই অ্যাক্সেলারেশনের ভ্যালু আর এই ভ্যালুটা অনেক ডিফারেন্ট, অনেক বেশি ডিফার করছে। তখনও দেখছে যে একটা ম্যাথামেটিক্যাল রিলেশনশিপ অ্যাক্সেলারেশনের মধ্যে, যে ওটা রেডিয়াসের স্কোয়ারের উপর ডিপেন্ড করছে। তো যেহেতু রেডিয়াসের স্কোয়ারের উপর ডিপেন্ড করছে, আর রেডিয়াসটা ইনভার্সলি প্রপোর্শনাল, মানে 1/r এর সাথে সমান, তার জন্য এটাকে বলছে ইনভার্স স্কোয়ার ল। তোমাদের এটা আসে না, কিন্তু তোমাদের একটা থিওরি আসে। দিস ইজ নোন অ্যাজ দিস ইজ নোন অ্যাজ নিউটনস মুন টেস্ট। ওকে,
এটাকে বলা হয় নিউটনের মুন টেস্ট। এবার কেন মুন টেস্ট করলো? কারণ ও একটা ইনভার্স স্কোয়ার ল খুঁজেছে তার জন্য। মানে একটা প্রপোর্শনালিটি রিলেশনশিপ, যে একটা জিনিস বা একটা মাসওয়ালা বডি যদি আরেকটা মাসওয়ালা বডির থেকে দূরে থাকে তাদের এফেক্ট অফ ফোর্সটা কিরম ভাবে আসবে। সো ক্লিয়ার টিল নাও? বুঝেছো না বোঝনি? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। অয়ন্তিকার হ্যাঁটা একটুখানি কিরম একটু করুণ ছিল। না না বুঝেছি বুঝেছি। না না কি বুঝেছো না না বুঝেছো কোনটা? বুঝেছি। আচ্ছা, এইবার আসছি আমরা মেন নিউটনস লয়ে। এবার হচ্ছে সবার মানে মেন ইম্পর্টেন্ট পার্ট, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। স্টেটমেন্টটা লিখি আগে, মানে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কি বলে। আচ্ছা, ফার্স্টে আমি নিজের ভাষায় একটুখানি বোঝাবো, দেন আমি আসবো হচ্ছে বুকিশ ল্যাঙ্গুয়েজে বা যেটা তোমরা পরীক্ষার জন্য লিখবে। নিউটনের ল বলে যদি একটা মাস m1 মাস এখানে আছে আর এইখানে রয়েছে হচ্ছে আরেকটা m2 মাস, তাদের মধ্যে যে ডিস্টেন্সটা, তাদের সেন্টার থেকে যে ডিস্টেন্সটা, টু বি মোর প্রিসাইজ, is r. This is m1 and this m2. They are separated by a distance of r, and a force is acting along the central line of action. What is central line of action? আমি যদি দুটো মাসের সেন্টারের মধ্যে দিয়ে একটা লাইন ড্র করি, মানে একটা লাইন ড্র করে দুটো মাসকে যদি আমি কানেক্ট করি একটা স্ট্রেট লাইন, তাহলে আমি এটাকে বলবো সেন্ট্রাল লাইন। নাও আমি বলছি একটা ফোর্স আছে, সেটা এই লাইন বরাবর অ্যাক্ট করছে, এই সেন্ট্রাল লাইন বরাবর ফোর্সটা এইদিকে কাজ করছে, সিমিলারলি একটা অপোজিট ডাইরেকশন দিয়ে এদিকে কাজ করছে। নিউটন বলেছে যে এই ফোর্সটা ডাইরেক্টলি প্রপোর্শন হবে কার সাথে? প্রোডাক্ট অফ দ্য মাসের সাথে। অ্যান্ড আবার কার সাথে রিলেশনশিপ থাকবে? সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল অফ 1/r²। মানে মুন টেস্ট থেকেও যেটা জানতে পেরেছে, এই যে চাঁদের টেস্ট করে জানতে পেরেছে যে ইনভার্স স্কোয়ার ল, মানে এই যে ফোর্সটা কাজ করছে সেটা একে অপরের থেকে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে ধরে নাও যদি অবজেক্ট দুটো 2 টাইমস সরে যায়, অ্যাপার্ট হয়ে যায়, তাহলে 2 স্কোয়ার মানে 4 টাইমস ফোর্সটা এফেক্টেড হবে। ওকে সাহিল, বুঝেছো? স্যার এটা একটু বুঝতে হয়। तो সেটা তো বলতে হবে আমাকে, না বললে আমি কি করে বুঝবো? तुमने जैसे हमको बोला कि तुमको समझ नहीं आया, तो वैसे ही तो तुमको भी हमको बोलना पड़ेगा, हम भी तुमको बोलेगा। इधर देखो, হ্যাঁ স্যার। Newton said that when two masses, mass m1 and mass m2, are kept apart from a distance of r, there is a force acting along the central line of the bodies. Clear till now? Sahil, হ্যাঁ স্যার শুনছো আদৌ কি বলছি আমি? শুনছি তো। ওই তো নিউটন সেড দ্যাট মানে m1 থেকে m2 r এর উপরে কি মনে আছে? হ্যাঁ আবার বলছি শোনো মন দিয়ে। নিউটন বলেছিল যে দুটো মাস m1 আর m2, ওদেরকে আমি যদি একটা সেপারেশন অফ r, r মানে r ডিস্টেন্স, এটা ডিস্টেন্স, r ডিস্টেন্স দূরে রাখি,
তাহলে ওদের উপর একটা ফোর্স কাজ করবে এফ, ঠিক আছে? এবার এই ফোর্সটা কোথা দিয়ে কোথায় কাজ করবে? ওদের সেন্ট্রাল লাইনটা, মানে ওই মাস দুটোকে যদি আমরা জয়েন করি ফ্রম দ্য সেন্টার, মানে এই যে সেন্টারে যদি একটা পয়েন্ট থাকে, এই পয়েন্টটা থেকে আরেকটা এই পারের পয়েন্টে যদি জুড়ে দিই, ওই সেন্ট্রাল লাইন অনুযায়ী একটা মানে কি বলবো ফোর্স কাজ করবে। তো সেই যে ফোর্সটা কাজ করছে সেটা কার কার উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের, সেটা ডিপেন্ড করবে আমাদের এই মাস দুটোর প্রোডাক্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অ্যান্ড ডিস্টেন্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মানে যদি ডিস্টেন্সটা আর যেটা ওটা 2 টাইমস যদি বেড়ে যায় তাহলে এফটা কতটা এফেক্ট হবে? ওটা 4 টাইমস কমে যাবে। বুঝলে সাহিল এবার? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, এবার এইটাই হচ্ছে নিউটনস লজ অফ, লজ অফ মোশন বলছি, নিউটন ল অফ গ্র্যাভিটেশন, বা এটাকে কম্বাইন করলে আমরা পাবো নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, which is F is directly proportional to m1 m2 by r square. তো এইটা হচ্ছে নিউটন ল অফ মোশন, বাট হাফ, এটা অ্যাকচুয়াল নয়। এটাকে ফাইনালাইজ করে লিখতে হবে তোমাকে, F equals to capital G into m1 m2 by r square. This is known as Newton's law of gravitation. স্যার এই ফর্মুলাটা 9 এ ছিল তোমার, এই ফর্মুলাটা 9 এ পড়েছিলাম বাস। হ্যাঁ 9 এ সবার থাকে, ঠিক। এবার আমি একটা স্টেটমেন্ট লিখতে চাইছি। Every particle in our universe attracts each other. যেরকম শুভজ্যোতি অ্যাট্রাক্ট করে সবাইকে, every particle in our universe attracts each other, or each বা every other particle with a force which is directly proportional to the product of the mass and inversely proportional to the square of the distance. ঠিক আছে, যেটা বললাম মাথায় থাকবে? আরেকটা লাইন হ্যাঁ, লিখবো আমি এখানে, যে this force acts along the line joining the two particles. Okay, এটাই হলো নিউটন ল অফ গ্র্যাভিটেশন। দিস ইজ নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এবার জি, এই জি ইটসেলফ একটা টপিক, হ্যাঁ বড় টপিক। এবার জিটাকে কি বলা হয়? জি ইজ কল্ড দ্য ইউনিভার্সাল এটা গ্র্যাভিটি। গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট। আসছি, সব বলছি। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। কেন? এটা ইউনিভার্সে সবার জন্য সমান। এবার হোয়াট মানে জিটা কি অ্যাকচুয়ালি নিউমেরিক্যালি? ইফ যদি মাসের ভ্যালুটা মানে বোথ অফ দ্য মাস আর ইকুয়াল, আর যদি বলি 1 ইউনিট,
যদি দুটো মাস যেটা লিখলাম, এই যে এই ওপরের ফর্মুলাটাই লিখলাম না, এইটা m1 m2, যদি m1 m2 টা ইকুয়াল হয়ে 1 হয়ে যায়, আর এই r এর ভ্যালুটাও যদি 1 হয়ে যায়, r ইকুয়ালস টু 1, তাহলে কি হয়ে যাবে, m1 m2 আর r সবকটাই যদি 1 হয়, দেয়ারফর f ইকুয়ালস টু g পাবো আমরা। কি বোঝা গেল? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার f ইকুয়াল টু যদি g হয় তার মানেটা কি? It means that the universal gravitational constant may be defined as the force of attraction between two bodies of unit mass, each placed at unit distance apart। মানেটা কি? মানে হচ্ছে এই যে বললাম, যদি এখানে মাস m1 m2 এক হয়ে যায়, 1 হয়ে যায়, আর r এর ভ্যালুটাও যদি 1 হয়ে যায়, তাহলে আমরা কি পাবো, f equals to g। তার মানে g এর ভ্যালু কি হচ্ছে, বা হোয়াট ইজ g? g হচ্ছে, it may be defined as the force of attraction between two bodies of unit mass placed at unit distance apart। মানে এক ইউনিট ডিস্টেন্সে যদি দুটো বডিকে রাখি, ধরো না এটা দুটো বডি, এটা একটা বডি, এটা একটা বডি, এদের মাঝখানে যে ডিস্টেন্সটা হচ্ছে 1 ইউনিট, তাহলে এদের মধ্যে যে ফোর্স যেটা হবে তার ভ্যালুটা জি হয়ে যাবে। এটা হচ্ছে দুটো বডিরই মাস হচ্ছে 1। বোঝা গেল না বোঝা যায়নি? ঝটপট ঝটপট, সময় নেই, সময় নষ্ট করা যাবে না। কারোর ডাউট আছে কিছু? অয়ন্তিকা, শুভজ্যোতি? না স্যার, ডাউট নেই। আচ্ছা, একটা খুব ফেমাস কোয়েশ্চেন দেয় বুঝলে, 2 নম্বরে, জাস্ট 2 মার্কসের কোয়েশ্চেন দেয়। কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ জি, ডিরাইভ ইটস ডাইমেনশন। অথবা এই এই কোয়েশ্চেনটা এরকম ভাবে না দিয়ে ডাইরেক্ট এতে দিয়ে দেয় এমসিকিউ তে, যে জি এর ডাইমেনশন কি কি। তো চলো ডাইমেনশন বার করা যাক। আমি আমার টেকনিকে বার করব, বইতে জানি না কিভাবে কি দেওয়া, যাই হোক। দেখো, জি ভ্যালু বার করব আমরা। আহ, এক্ষুনি বললাম, যদি মাস ফাস সব যদি এক হয়ে যায়, আমি দুটো পদ্ধতি দেখাচ্ছি তোমাদেরকে। এক্ষুনি বললাম, যদি মাস 1, m1 1 যদি হয়, m2 যদি 1 হয়, r যদি 1 হয়, তাহলে f ইকুয়ালস টু জি হয়ে যাবে। তো ফোর্সের যা ইউনিট, সেটাই হয়ে যাবে কি, গ্র্যাভিটেশনাল ইউনিট, মানে ডাইমেনশনের ইউনিট, তাই তো? অথবা তোমরা এটাকে এরম ভাবে করতে পারো, জি m1 m2 বাই r স্কোয়ার, তার মানে হচ্ছে কি, জি ইকুয়ালস টু এফ আর স্কোয়ার বাই m1 m2। তাহলে কি হচ্ছে, ফোর্সের কত, নিউটন, আর স্কোয়ার কত, মিটার স্কোয়ার, বাই মাস মানে কেজি ইন্টু কেজি। তার মানে কি হচ্ছে, এটা নিউটন মিটার স্কোয়ার কেজি
স্কোয়ার ইনভার্স। তো এটা হচ্ছে আমাদের জি এর ডাইমেনশন। এন এসআই ইউনিট। সিজিএস এ কি হবে? এন সি জিএস। নিউটনটা হয়ে যাবে ডাইন, মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার, আর কিলোগ্রামটা গ্রাম হয়ে যাবে। আচ্ছা, জি এর ভ্যালু হচ্ছে, আমি কি ওপরে জি এর ভ্যালু বলেছি গো? জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন পার মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ইনভার্স। এটা জি এর ভ্যালু। কোয়েশ্চেনে অনেক সময় দেয় কনভার্ট ইট ইনটু সিজিএস। এই শুভজ্যোতি, শুভজ্যোতি, সিজিএস এ কনভার্ট করো এটা। যেটা দিলাম ওটা সিজিএস এ কনভার্ট করো। আমি না স্যার, আমি বল। ও আচ্ছা, না কারোর একজন মানে কোনো একটা ছেলের গলা আমার মেয়ের মতো মনে হলো, তার জন্য আমি বললাম। আমি দেখিনি কে ওটা বললো। মিজানের গলা। এ মা, ওকে রোস্ট করে দিচ্ছ কেন? না না, ভালো ছেলে ও। হ্যাঁ, রোস্ট শুধু আমি করবো তোমাদেরকে, তাছাড়া কেউ না। আচ্ছা শোনো, তোমাদের সিলেবাসে এই রোড গ্র্যাভিটেশন শেষ হওয়ার পর আর আছে দুটো ফার্স্ট বুক থেকে। দুটো বলতে কি কি, ওয়ার্ক পাওয়ার এনার্জি আর সিস্টেম অফ পার্টিকেলস। এবার সিস্টেম অফ পার্টিকেলস অনেক সময় রোটেশনাল মোশনের মধ্যেই ফেলা হয়। রোটেশনাল মোশনটা একটু লেন্দি চ্যাপ্টার। লেন্দি মানে একটু নয়, অনেকটাই লেন্দি, কারণ কি অনেক কনসেপ্ট আছে, অনেক। এর কনসেপ্ট গুলো বোঝাটাই মেন। এমনি কিন্তু ইজি জিনিস, একবার ধরে নিলেই খুবই সোজা। এবার সাহিলকে স্পেসিফিক্যালি আমি বলছি, সাহিলকে দেন শুভজ্যোতিকে। সাহিল পড়ার স্পিড বাড়াও, আর শুভজ্যোতি লেখার স্পিড বাড়াও, আর মিজান হ্যান্ডরাইটিং ঠিক কর। এইগুলো না হলে না পরবর্তীকালে খুব চাপ ঠিক হয়। আছে স্যার। খুব চাপ কেন বলছি দেখো, এইটা সেপ্টেম্বর অগস্ট শেষ এই উইকে, দেন আসছে সেপ্টেম্বর। সেপ্টেম্বর থেকে আমি শুরু করছি এই গ্র্যাভিটেশনটা, চেষ্টা করব এই এই উইকের মধ্যেই শেষ করে দেওয়া। দেন আমাদের ধরতে হবে কি বলে, ওয়ার্ক পাওয়ার এনার্জি আর রোটেশনাল মোশন। কোনো মতে এই দুটো চ্যাপ্টারকে সেপ্টেম্বরেই শেষ করতে হবে, কারণ দুর্গাপুজো হচ্ছে অক্টোবরের একদম ফার্স্ট উইকেই, ফার্স্ট কি সেকেন্ড উইকের মধ্যে। প্রায় ধরে নাও, আমি তো তোমাদেরকে ছুটি দেবই ওই মহালয়া থেকে, মহালয়া ঠিক না, মহালয়ার একদিন আগে থেকে ছুটি থাকে, একদিন আগেও নয়, মহালয়ার দিন থেকেই ছুটিটা দিই আমি। এবার মহালয়া থেকে টানা একাদশী অবধি, মানে দশমী, তার পরের দিন অবধি ছুটি থাকে। এবার আবার অনেকে আসে না লক্ষ্মী পুজো অবধি, যাই হোক সময় নষ্ট হয়। তার মধ্যে আবার দিওয়ালি ফিওয়ালি আছে, কি ভাইফোঁটা আছে। এবার আমি যেটা বলতে চাইছি সেটা হলো, তোমাদেরকে আমি সিলেবাস সেপ্টেম্বরের মধ্যে শেষ করব। সেপ্টেম্বরের এন্ডে আমি একটা নয় দুটো পরীক্ষা নেবো, 100 মার্কস করে। ঠিক আছে, 100 মার্কসের পরীক্ষা থাকবে, দিতে হবে তোমাদেরকে পরীক্ষাটা, কিছু করার নেই। না দিলে আমি গার্জেনের সাথে কথা বলবো। এবার স্যার, আমি বলছি আমাদের স্কুলে তো ওয়ার্ক এনার্জি স্টার্ট করে দিয়েছে। ইওর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, এ কি কথাবার্তা? আমার পুজোর পর এক্সাম? কি এক্সাম তোমার শুভজ্যোতি? মাইক্রোফোন অন করো, মাইক্রোফোন অন করো, হাতে কষ্ট না দিয়ে মুখে স্যার কষ্ট। হাফ ইয়ারলি। জানি সবারই পরীক্ষা পুজোর পর। এবার দেখো, তোমাকে একটা সিম্পল কথা বলি, সবাইকেই বলছি, তার জন্য আমি রেকর্ডিংও বলছি জিনিসটা। আমি ক্লাসেস নিতে স্যার থাকি। আমাদের নেই, হ্যাঁ বলছি শোনো, আমি আমাদের আগে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে,
বলছি শোনো, আমি ক্লাসেস নিতে থাকবো। আমি মানে পর পর ক্লাসেস থাকবে, কোনো ক্লাস অফ যাবে না। এবার যদি মনে হয় কেউ আসতে পারবে না, পরীক্ষা আছে, ঘুরতে যাবে, শরীর খারাপ, দ্যাটস নট মাই কনসার্ন। কারণ দেখো সোজা কথা, প্রচুর বড় সিলেবাস। এবার মনে করলে দেখা গেল আজকে সাহিলের শরীর খারাপ হয়ে গেল, ও আসতে পারলো না, আমি ওর জন্য ক্লাসটা ডিলে করব না। ক্লাস ক্লাসের মতো চলবে। কেউ যদি কিছু মিস করো, সেটা ভিডিও দেখবে, ভিডিও দেখে যদি না বোঝো দেন আমার কাছে আসবে, আমি ক্লাসেস দেবো এক্সট্রা। কারণ কি আমি দিই ক্লাসেস, এমন নয় যে আমি দিই না। যার যা প্রবলেম থাকবে যেখানে আমি ক্লাসেস বোঝাবো, এ করব। ওই প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে একটু ফেঁসে আছি, পে করে দিয়েছি আমি, এবার টাইমলি দিতে পারছে না আমাকে। যেরকম আমি বললাম পেন্ডুলামের অর্ডার আছে আমার কাছে, সবকিছু রয়েছে, গ্রেভস অ্যান্ড অ্যাপারেটাস এভরিথিং। এবার ওরা আমাকে সাপ্লাই দিতে পারছে না, তো আমাকে পুরনো দিয়ে দিচ্ছিল সেকেন্ড হ্যান্ড। আমি বললাম না, আমি সেকেন্ড হ্যান্ড নেবো না। তো ওটা নিয়ে আমাকে একটু বারবার যেতে আসতে হচ্ছে। এই যে বললাম না যে কালকে ক্লাস নেবো, এবার কালকে ভেবেছিলাম সকালে ডাকবো তোমাদের, এবার ডাকতে পারবো না, কারণ কি আমায় যেতে হবে সল্টলেক। সল্টলেকে গিয়ে আমাকে মালগুলো দেখে নিতে হবে, কোথাও জং টং পড়েছে কিনা। কিছু কিছু জিনিস অনলাইনে অর্ডার দেওয়া যায়, বাট সবসময় সবকিছু অনলাইন দেওয়া যায় না, গিয়ে দেখে আসতে হবে। এবার তাও হ্যাঁ হ্যাঁ, কি তাও? তাহলে কালকে ক্লাস হবে তো? দেখছি আমি বাবা, কারণ কি আমি কখন দেখি, আমাকে ফোন করবে যখন আসবে ওরা, দেন আমাকেও যেতে হবে। এবার তোমাদের এই প্র্যাকটিক্যালের ইনস্ট্রুমেন্টস গুলো তো দরকার, আমাকে হ্যাঁ। না গিয়ে কিনলে দেখো একটা সিম্পল পেন্ডুলামের দাম হচ্ছে প্রায় 3,000 টাকা। এবার সিম্পল পেন্ডুলাম, সত্যি সিম্পল পেন্ডুলাম, কিছুই নেই ওতে, তাও 3,000 টাকা দাম। বাট ওর যে মাস ডিস্ট্রিবিউশন, ওর যে লেন্থ, ওর ডেন্সিটি অফ দ্য বব, সবকিছু দেখে শুনে নিতে হয়। খারাপ নিলে তোমাদের প্র্যাকটিক্যাল যখন করবে ভুলভাল রিডিং আসবে। গ্রেভস অ্যান্ড আচ্ছা। অ্যাপারেটাস যেটা, গ্রেভস অ্যান্ড অ্যাপারেটাসে যদি আমি ইনট্যাঞ্জিবল স্ট্রিং না নিই, তাহলে আলাদা ব্যাপার। ইনট্যাঞ্জিবল স্ট্রিং আমার খুঁজে খুঁজে কিনতে হয়, একটু চাপে আছে ওই জন্য। তো আমি তাই বললাম যে ক্লাসেসের মতো চলতে থাকবে, আনলেস এন্ড আনটিল কোনো এক্সেপশনস থাকুক না কেন। আমার শরীর খারাপ হলে হয়তো ক্লাস অফ হবে, বাট তোমাদের কারোর শরীর খারাপ হলে ক্লাস অফ থাকবে না। তোমরা হাইব্রিড মোডেও ক্লাস করতে পারো। হাইব্রিড মোড মানে তোমরা তোমাদের বাড়িতে বসে ক্লাস করছো, আমার কাছে তোমরা মানে অনলাইন করছো, এটা রেকর্ডও হচ্ছে সবকিছু, এই ব্যাপারটা সেটা, এটাই বলতে চাইছি। তো ক্লাসেসের মতো হতে থাকবে, তোমাদেরকে ভিডিও রেকর্ডিং দেখতে থাকতে হবে। আর এটাই তো সুবিধা তোমাদের বরঞ্চ। যদি তোমরা ক্লাসেস নাও করতে চাও, বা দেখা গেল দেরি হয়ে গেল, আজকে আর জয়েন করতে পারছি না, আমি একটা পড়ায় গেছিলাম, একটা পড়া থেকে এসে আমার ক্লাস জয়েন করতে পারছো না, বলবে, আমাকে মেসেজ করবে, আমি লিংক দিয়ে দেবো, অনলাইন জয়েন করে যাবে। যদি মনে হয় অনলাইনও করতে ইচ্ছা করছে না, খুব টায়ার্ড লাগছে, দেন এতে জয়েন করে নেবে তোমরা, নর্মালি মানে রেকর্ডিং দেখে নেবে। তাহলে হ্যাঁ স্যার। কন্টিনিউ করছি আমি। আচ্ছা, এটা সিজিএস ইউনিটে যদি আমরা কনভার্ট করি কি হবে? সিম্পলি কিছু নয়, নিউটন মানে কত, 10⁵ ডাইন, মানে সেম 10⁵ মাল্টিপ্লাই হয়ে যাবে। মানে পুরো জিনিসটা কি অ্যাকচুয়ালি, যদি আমরা সিজিএস এ আনতে চাই, ওটা জাস্ট পাওয়ারে কমে যাবে। 5 6 7 8, হ্যাঁ, না কত, 3 3 4, 3 4 এদিকে 11 সেন্টিমিটার স্কোয়ার, গ্রাম স্কোয়ার, তো আসবে ইন্টু 10⁻⁻8 হয়ে যাবে এটা। 8 ডাইন সেন্টিমিটার গ্রাম স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস এ। বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটার নাম হচ্ছে, এইখান থেকে জেনারেলি কোনো কোয়েশ্চেন দেয় না, মানে কোনোবার আসে না অত, বাট স্টিল এটা তার জন্য তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। ক্যাভেন্ডিশ এক্সপেরিমেন্ট ফর ডিটারমাইনিং দ্য ভ্যালু অফ জি। ক্যাভেন্ডিশ এক্সপেরিমেন্ট বলে একটা এক্সপেরিমেন্ট আছে, ওটা টর্ক, ডিফ্লেকশন আর কোয়ার্টজ ফাইবার নিয়ে একটা মানে কি বলবো, মেথড ছিল এক্সপেরিমেন্টাল। হেনরি ক্যাভেন্ডিশ নাম শুনেছো সবাই, শুনেছো না স্যার। নাম? কেমিস্ট্রিতে পড়েছিলাম।
না স্যার। স্যার কোয়েশ্চেনটা একবার রিপিট। এই তো লিখেছি, ক্যাভেন্ডিশ এক্সপেরিমেন্ট ফর ডিটারমাইনিং দ্য ভ্যালু অফ জি। এটা সবার বইতে থাকার কথা, বাট এখান থেকে কোয়েশ্চেন দেয় না সচরাচর। এখান থেকে বেশি বড় কোয়েশ্চেন বার করা যায় না। চাইলে করতেই পারে, আমি হলে তো দিতাম, কারণ কি এটা কেউ পড়ে না কোনোবারই। বাট স্টিল এটা আসে না, তার জন্য হোমওয়ার্ক দিলাম। বাট আসে না বলে যে তোমরা ছেড়ে দেবে তা কিন্তু একদমই নয়। দেখো সোজা সাপটা কথা, এটা যদি আসে 3 নম্বরের আসবে 3 মার্কসে, আর যদি না আসে তো আসবেই না, সোজা কথা। নাও there was few controversy and problems. কি বা কি কি problems? Those were disbelief of gravitation. এবার এই ডিসবিলিফ কে মানে লোকে বলতো যে মানে ও প্রমাণ দিতে হবে তো কিছু গ্র্যাভিটেশন ল এর জন্য। তো ওই ডিসবিলিফ কে সাপোর্ট করার জন্য বা ডিসবিলিফ কে দূর করার জন্য এভিডেন্সেস বার করতে হলো। কার এভিডেন্স? ইন সাপোর্ট অফ গ্র্যাভিটেশন। এই এইগুলো আমি জাস্ট মুখে বলছি, শুনে নাও। কি করছো সাহিল? উল্টো লিখছো কেন? এটা কি স্যার? এটা এক্সামে আসবে? কি বললাম, যদি আসে 3 নম্বরের আসবে, যদি না আসে তো আসবে না, কোনো নাম্বারই থাকবে না এটা যদি না আসে। আচ্ছা, এভিডেন্সেস গুলো আমি ডিসকাস করে দিচ্ছি, জাস্ট মুখে বুঝেন, মানে জাস্ট ওরালি বলছি। তুমি যখন এই ক্যাভেন্ডিশ এক্সপেরিমেন্টটা করবে না, মানে কি বলবো, যখন ক্যাভেন্ডিশ নিজে এক্সপেরিমেন্টটা করছিল, নানান জায়গায় নানান রকমের একটা মানে প্রবলেমস ছিল। তো এটা তো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু বার করছিল, বাট যখন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু বের করছিল, মানে ছোট হাতের যে জি, যার ভ্যালু 9.8, প্রত্যেকটা জায়গাতে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট ডিফারেন্ট সারফেসে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুজ আসছিল। মানে সি লেভেলের একদিক, সি লেভেলের কাছে একটা, সি লেভেল থেকে দূরে একটা। তারপরে কি, এই যে চাঁদ, চন্দ্র গ্রহণ, আর কি সূর্য গ্রহণ, এই গ্রহণকে ক্যালকুলেশন করেও অনেক কিছু এই কি বলে ওটাকে, গ্র্যাভিটেশনের ল কে আমরা আন্দাজ করতে পেরেছি। দেন আর্থ আর মুনের যে রোটেশন, রোটেশন ভেলোসিটি, আর সব থেকে বড় হচ্ছে একটা মেজর এফেক্ট অফ গ্র্যাভিটেশন। বলতে পারবে মেজর এফেক্ট অফ গ্র্যাভিটেশন একটা, যেটা প্রত্যেক দিন হচ্ছে, ইচ এন্ড এভরি ডে হয়? টাইডাল। হ্যাঁ এক্স্যাক্টলি, টাইড। টাইড है तो वाइट है, टाइड ন্যাচারালস, প্রত্যেক দিন। twice a day. ইয়েস। এই তোমরা আমাকে একটা কথা বলো, আউটসাইড দা মানে কি বলবো, আউটসাইড টপিক, দা আউটসাইড টপিক, তো তাই এটা পজ করি। তাহলে এভিডেন্সেস গুলো ডিসকাস করলাম, এবার আসছে হচ্ছে ভেক্টর ফর্ম অফ দ্য ল অফ গ্র্যাভিটেশন। সবাই খাতা বার করে নাও, কারণ কি এইটা পরীক্ষায় দেবেই দেবে। Express the law of gravitation in vector form and what are its implications? One of the most famous question of all time. Let us assume that
let us assume কেউ লিখবে না এখন, হ্যাঁ আমি লেখার সময় দেবো, আগে বুঝে নাও। let us assume that two masses m1 and m2 are at a and b, মানে এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি a, এই পয়েন্টটার নাম দিচ্ছি আমি b। এইখানেই রয়েছে হচ্ছে m2 মাস আর এখানে রয়েছে হচ্ছে m1 মাস। আবার লিখছি কি let the separation between the points b r, মানে এইখান থেকে এই যে দূরত্বটা এটা r। এবার আমি যদি তোমাদেরকে বলি যে একটা পজিশন ভেক্টর বলো, পজিশন ভেক্টর টুয়ার্ডস ফ্রম এ টু বি, মানে এ থেকে বি বা মাস m1 থেকে m2 যে পজিশন ভেক্টরটা, ওটা কিভাবে লিখবে তোমরা? তোমরা ওটা লিখবে হচ্ছে এরকম ভাবে যে এই একটা অ্যারো দেবে এইদিকে আর এই একটা অ্যারো দেবে, দিয়ে এখানে লিখে দেবে আর ক্যাপ। কেন আর ক্যাপ কেন? কারণ আমি তো বলছি একটা পজিশন ভেক্টর বলতে যে এ থেকে বি এর ডাইরেকশনটা বোঝাবে আর বি থেকে এ এর পজিশনটা বলবে, আর এইদিকে ডিস্টেন্স কত আর, তো এদের ডাইরেকশনটা কোন দিকে হবে? অবভিয়াসলি আর ক্যাপের দিকে হবে। এইবার আমি কি বলছি, এবার আমি বলছি যে পজিশন ভেক্টর অফ মানে এ থেকে বি, তাহলে আমি লিখবো হচ্ছে 1 2, মানে পজিশন ভেক্টর অফ 1 টুয়ার্ডস 2, আর এটা লিখে দিচ্ছি আমি আর ক্যাপ 2 1, বাট মাইনাস, আরে না মাইনাস লিখবো না, থাক মাইনাসটা এখন থাক, পরে লিখবো। এবার আমি যদি বলি ফোর্স অফ ওয়ান, ফোর্স অফ ওয়ান মানে মাস m1 যে পার্টিকেলটা, এর যে ফোর্স, এই m1 পার্টিকেল যে ফোর্সটা দিচ্ছে কার ওপর, মানে এ যে ফোর্সটা অ্যাপ্লাই করছে এই পার্টিকেলটার ওপর, তার ভ্যালু, আর এই যে পার্টিকেলটা এর যে ফোর্স দিচ্ছে অন দিস পার্টিকেল, তার যে ভ্যালু, তাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে F12 আর F21, এই নাম দিয়ে দিলাম আমরা। এইবার এগুলোকে লিখতে হয় পরীক্ষার, মানে যখন পরীক্ষার খাতায় লিখবে বলতে হয় কোনটা কি। আর ক্যাপ 1 2 ইউনিট ভেক্টর, unit vector from A to B, R21 unit vector from B to A, F12 gravitational force, gravitational force exerted on A by B, মানে 1 2 এর ওপর যে ফোর্সটা বি এর জন্য, সেম 2 1 পুরোটা লিখবে, দেন ডট 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 পুরোটা লিখে লিখবে হচ্ছে বি বাই এ, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্টেড অন বি বাই এ, বি এর ওপর যেটা এর জন্য আসছে সেটা। টিল নাও ক্লিয়ার? Yes, sir. Yes, sir. 30 fps, এটা 60 তে করা গেল না, একটু সেটিংস পাল্টাতে হবে। আচ্ছা, নাও নাও রেড পেন দিয়ে লিখবো, একটু নামাই এটাকে, নিচের দিকে নামাচ্ছি, হ্যাঁ। নাও নিউটনস
ল অফ গ্র্যাভিটেশন কি ছিল? ফোর্স ইকুয়ালস টু জি m1 m2 r স্কোয়ার, তাই তো? বাট দেয়ার ইজ আ টুইস্ট। হোয়াট ইজ দ্য টুইস্ট? এইদিকে তাকাও। আমরা তো গ্র্যাভিটেশনাল ফোর্স বলছি, তাই তো? এবার ফোর্স গুলো কোনটা কোনটা? একটা F12 একটা F21। এবার যদি আমি এটাকে F12 লিখি, F12 টা কোন ফোর্সটা দেখো তো? ফোর্স এক্সার্টেড অন এ বাই বি, মানে বি যে ফোর্সটা এ কে দিচ্ছে, মানে এই বি এর জন্য যে ফোর্সটা এর ওপর লাগছে সেটাই হচ্ছে তোমার F12। তাহলে ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে হবে? 2 থেকে 1 ডাইরেকশন অবধি হবে। আর ফোর্সটা তো একটা ভেক্টর। কারণ আমি বলেছিলাম বারবার যে ভেক্টরের একটা ম্যাগনিটিউড পার্ট হয়, এই যে ম্যাগনিটিউড পার্টটা, আর একটা ডাইরেকশন পার্ট হয়। ক্লিয়ার? বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? যে কোনো ভেক্টর কোয়ান্টিটিতে কটা পার্ট হয়? এটা একটা তো ভেক্টর কোয়ান্টিটি। এই ভেক্টর কোয়ান্টিটির কটা পার্ট? একটা ম্যাগনিটিউড পার্ট, এই যে ম্যাগনিটিউডটা, স্কেলার কোয়ান্টিটি এটা। আর আমরা ডিরাইভটা কি করছি? আমরা তো ডিরাইভ করছি ভেক্টর ফর্ম। আর ভেক্টর ফর্মকে বোঝাতে গেলে কি করতে হয়? ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটোই লাগে। তো এই যে পার্টটা এটা হচ্ছে ম্যাগনিটিউড, আর এই ক্যাপ পার্টটা হচ্ছে ডাইরেকশন। এবার ডাইরেকশনটা কোন ডাইরেকশন তুমি নিজে দেখো। এই যে 1-2 যে ফোর্সটা F12, এই F12টা কোন দিকে কাজ করছে? বি বি এর ওপর দিচ্ছে, তাহলে ডাইরেকশন কোনটা হবে? এইটা হবে, 2-1 হবে। তার জন্য আমরা লিখছি কি F12 ইকুয়ালস টু জি m1 m2 বাই r স্কোয়ার, r ক্যাপ বা r21 ক্যাপ। অ্যান্ড এখানে একটা মাইনাস সাইন দিতে হবে। কেন মাইনাস সাইন? কারণ এফটার মানে এফটা তো এর অপোজিট ডাইরেকশন, ওই জন্য মানে মাইনাস সাইনটা কিছু নয়, জাস্ট ডাইরেকশন বোঝাচ্ছে আমাদেরকে। বুঝতে পারলে না বুঝতে পারলে না বলো, যে বুঝতে পারোনি সে বলো। স্যার আরেকবার একটু নিয়ে বোঝা। হ্যাঁ বলছি, কোথা থেকে বোঝাবো? স্যার নিউটনস ল অফ গ্র্যাভিটেশন ওই জায়গা থেকে। হ্যাঁ মানে পুরোটাই বোঝাবো। আমরা কি বার করছি? আমরা ভেক্টর ফর্ম অফ ল অফ গ্র্যাভিটেশন বার করছি, তাই তো? এবার স্কেলার আমরা যেটা জানলাম, এই যে এইখানটা, এটা হচ্ছে স্কেলার ফরম্যাট। এই যে এইটা, এই যে লটা জানলাম এখানে, এটা স্কেলার ফরম্যাট। কারণ কি দেখো, এখানে শুধু এফ দিয়েছি আমি, এফ এর মাথায় কি কোনো ভেক্টর সাইন দিয়েছি? দিইনি আমি। বাট এবার আমরা এটা ভেক্টর ফর্মে জানতে চাইছি, ভেক্টর। ভেক্টর ফর্মে জানার জন্য কি আমাকে এই ফ্যাক্টরস গুলোকে দেখতে হচ্ছে। তো আমি যদি F12 যে ফোর্সটাকে নিয়ে বলি, F12 ফোর্সটা কি এখানে লিখেছি দেখো, গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্টেড বাই এ, এক্সার্টেড অন এ বাই বি। বি এর জন্য এর উপরে যে ফোর্সটা, এই যে দেখো, বি এর জন্য এর উপর যে ফোর্সটা এক্সার্টেড অন বি, সরি অন এ বাই বি, বি এর জন্য এর উপরে যে ফোর্সটা সেটা হচ্ছে এইটা। তো এটাকে কিভাবে লিখবো আমরা? আমরা সিম্পলি লিখবো জি m1 m2 বাই r স্কোয়ার। বাট ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে? ফোর্সের ডাইরেকশনটা হচ্ছে এই যে r21 ডাইরেকশনে, অ্যালং দিস ডাইরেকশন। তার জন্য আমাদেরকে এটা লিখতে আমরা বাধ্য হলাম। এবার বুঝতে পারলে না বুঝতে পারলে না বলো? বুঝতে পেরেছি। সবাই বুঝেছো? মিজান, সাহিল, অয়ন্তিকা? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে বলো, তাহলে F21 টা কি হবে? সাহিল বলো। স্যার এটা লিখবো, লিখিনি আমি পুরোটা। হ্যাঁ হ্যাঁ লিখবে লিখবে, পরে লিখবে, আমি বলি আগে বোঝাই। এটা তো F12 হলো, তাহলে F21 টা কি হবে বলো? এই উপরের ইকুয়েশনটা দেখে বলো যে F21 যে ভেক্টর, ওটাকে কি নাম দেবো? ফরম্যাটটা কিরকম হবে? F21 স্যার M1 আর M2 টা কি P2 মানে P2 বাই M1 M2 এরকম হয়ে যাবে? P2 কোথা থেকে পাচ্ছ তুমি? ওই তো নিচে আছে P2। ওটা P2 নয়, R স্কয়ার। ওটা R, আচ্ছা R, R স্কয়ার বাই M1 M2 হয়ে যাবে। উল্টাবে না উল্টাবে না, এটা তো গ্র্যাভিটেশনাল ল।
তো এটা সবকিছু সেম থাকবে সব, মানে জি m1 m2 স্যার মাইনাস আর স্কোয়ার থাকবে, এখানে একটা মাইনাসও থাকবে, শুধু এর ডাইরেকশনটা উল্টে যাবে, এটা 1 2 হয়ে যাবে ডাইরেকশনটা। ও মানে F12 টা F21 হয়ে যাবে আর R21 টা R12 হয়ে যাবে। হ্যাঁ কেন দেখো, কারণ এই যে F21 যে ফোর্সটা, ভালো করে মন দিয়ে শুনবে সবাই, এই যে F21 যে ফোর্সটা, ইট ইজ ডিউ টু বি বা m2, মানে এই যে সেকেন্ড মাস যেটা রয়েছে, এই মাসটা এই m1 মাসকে নিজের দিকে টানছে। মানে ধরে নাও এটা হচ্ছে সাহিল, সাহিল শুভজ্যোতিকে নিজের দিকে টানছে, তো যেই ফোর্সটা দিয়ে টানছে সেটা হচ্ছে কি F12, আর ডাইরেকশনটা কোন দিকে, R21 এর অপোজিটের ডাইরেকশন, তাই না? সিমিলারলি এই ফোর্সটা কার, এই ফোর্সটা হচ্ছে এই m1 m2 কে টানছে নিজের দিকে, ফোর্সের ডাইরেকশন এটা, তার মানে কি এর ডাইরেকশনের অপোজিট ডাইরেকশন। তাহলে পেয়ে যাচ্ছি কি দেখো, এই আরেকটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি আমরা। একবার বইটা একটু দেখবে আমার পড়ানোর পরেও, তাহলে বুঝতে পারবে। বইয়ের ডায়াগ্রামটা দেখবে, একটু ভালো করে সুন্দর করে দেওয়া আছে, আমি তো অত সুন্দর আঁকতে পারছি না। এবার এটা কেন হচ্ছে, মাইনাসটা কেন আসছে, কারণ R12 যেটা সেটা হচ্ছে একটা অন্য ভেক্টর 2 1, এই যে আর ক্যাপটা হচ্ছে একে অপরের অপোজিট, তার জন্য এই মাইনাস সাইনটা আসছে, মাইনাস সাইনটা জাস্ট ডাইরেকশন বোঝাচ্ছে। এবার এটাতে আমরা কি বলতে পারছি, দিস ইজ, মানে আমরা এটাতে বলতে পারছি যে F12 ইকুয়ালস টু মাইনাস অফ F21, মানে একে অপরের ইকুয়াল আর অপোজিট এটা। Therefore hence we can say that, hence the law of gravitation implies that the force is an action reaction pair, action reaction pair, মানে এই যে ভেক্টর ফর্মে আমরা জানার পর, মানে ভেক্টর ফর্মটা লেখার পর বলতে পারছি যে গ্র্যাভিটেশনাল ফোর্স দুটো পার্টিকেলের মধ্যে, আবার বলছি, এই ভেক্টর ফর্মে লেখার পর জানতে পারছি যে গ্র্যাভিটেশনাল ফোর্স দুটো পার্টিকেলের মধ্যে অলওয়েজ অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার হয়। বোঝা গেল? বুঝতে পেরেছো? স্যার আর একবার বলো তো। বলছি এই যে গ্র্যাভিটেশনাল ল যেটা আমরা ভেক্টর ফর্মে ডিরাইভ করলাম, এই ভেক্টর ফর্মে ডিরাইভ করার পর আমরা বুঝতে পারছি যে দেখো দুটো ইকুয়েশন তো সেম, এই ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যেটা জাস্ট একে অপরের অপোজিট, R2 এই ডাইরেকশনটা একে অপরের অপোজিট, তার জন্য এটাও একে অপরের অপোজিট, তার জন্য আমরা এই লাইনটা লিখতে পারছি যে F12 ইকুয়ালস টু মাইনাস অফ F21। এটা কি, এটা তো নিউটনস থার্ড ল, এই যে এইটা, যে ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তো আমরা বলতে পারছি যে ল অফ গ্র্যাভিটেশন ইজ অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার। তোমাকে যদি কখনো কোয়েশ্চেন দেয় না পরীক্ষায়, যে এক সেকেন্ড, তোমার যদি পরীক্ষায় কখনো কোয়েশ্চেন দেয় কোনো, যে প্রুভ দ্যাট ল অফ গ্র্যাভিটেশন ইজ অ্যান অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার, তখন তোমাকে এই প্রুফটা দেখাতে হবে করে, এই যে এই প্রুফটা এখান থেকে করতে হবে, করে এত দূর আসতে হবে, এসে এটাকে বলতে হবে এটা। বুঝলে তোমরা? হ্যাঁ স্যার। এখানেই পজ করলাম আমি, মানে স্টপ করলাম।